নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন পথে নতুন দিশা। নববর্ষের দিন আমবাঙালি এসবই তো চান, কিন্তু ওদের স্বপ্নভঙ্গ, আশাভঙ্গ, পথ হারিয়ে আজ ওরা দিশাহীন। মুর্শিদাবাদের হিংসায় সর্বস্ব খুইয়ে পথে বসেছে শয়ে শয়ে পরিবার। আর এই হিংসার জন্য ফের একবার দলীয় বিধায়ক, সাংসদ এবং প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো ফের একবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী। যারা হিংসা ছড়াচ্ছে তাদের অশান্তি সৃষ্টির ছাড়পত্র দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, এই বলে তীব্র আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথ। কিন্তু শুরুতে আজকের বিষয়, নববর্ষেও পিছু ছাড়ছে না আতঙ্ক। মুর্শিদাবাদের দিকে দিকে ভয়ার্ত মুখের সারি, এই ভয় এখনো তাদের মধ্যে সমানভাবে রয়েছে। দেখাবো আপনাদের। নববর্ষে বাংলা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, নিরোর সঙ্গে তুলনা টেনে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। হাল খাতার দিন, হাল ফেরানোর খাতা নিয়ে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আজকে তমলুকে এই ছবি দেখা গিয়েছে, বর্গভীমার মন্দিরে যখন পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। হিংসার ভয়াবহতা মারাত্মক, সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বিস্ফোরক অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের প্রাক্তন সাংসদ। তিনি কি বলেছেন আমি এই আলোচনাতেও রাখবো। সরাসরি প্রশাসনকে, সরকারকে নিশানা করছেন তিনি। শান্তির বার্তার মধ্যেই চোখ উপড়ে দেওয়ার হুঙ্কার তৃণমূল সাংসদের। বাপি হালদার তিনি কয়েকদিন আগেই মন্তব্য করেছেন, যা এই হিংসায় প্ররোচনা বলে অভিযোগ করছে বিরোধীরা। ওদের জন্যই বদনামের ভাগিদার দলীয় জনপ্রতিনিধিদের ফের নিশানা হুমায়ুনের। হুমায়ুন কবির একাধিকবার মুর্শিদাবাদে হিংসার ঘটনার জন্য তার দলের বিধায়ক থেকে সাংসদ এমনকি প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। আজকে তারই পুনরাবৃত্তি ফের করলেন তিনি। বাংলা জ্বলছে, মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর। যোগীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়, আগেও নিশানা করেছেন, আজকে ফের এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আক্রমণ শানিয়েছেন। আমি আরো বিস্তারিত ছবি আপনাদের সামনে রাখবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই নববর্ষের দিন। এই নববর্ষের দিন যখন চারিদিকে উৎসবের আমেজ, চারিদিকে উৎসবের আনন্দের আবহ, তখন তারা কেমন আছে। মুর্শিদাবাদের শয়ে শয়ে পরিবার, শামশেরগঞ্জ থেকে শুরু করে, সুতি থেকে শুরু করে ধুলিয়ানের মানুষগুলোর প্রতিটা মুহূর্ত কিভাবে কাটছে দেখুন একটা। বছরের শুরুর দিন তো এইভাবে কাটাচ্ছি, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। ঘর বাড়ি গাড়ি সব আগুন লাগিয়ে দিচ্ছে। কি খাবো বাবা বলো, আমার ছেলে মেয়ে কেউ নেই। আমরা চাচ্ছি কি সুখ শান্তি চাচ্ছি, আর কিছু চাই না। আমার বুকে হাতে দেখেন এখন দগদগ করছে, আগুন লাগিয়ে একদম পুরো ছারখার করে দিয়েছে। বাড়ির সবকে জ্বালিয়ে করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমাদের দুই প্রতিনিধি আবির দত্ত এবং শিবাশিস মৌলিক দু জায়গা থেকে রয়েছেন। মুর্শিদাবাদের ছবিটা আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরবেন, এবং মালদায় যে ত্রাণ শিবিরে শয়ে শয়ে পরিবার তারা আশ্রয় নিয়েছেন, কার্যত ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তারা কি অবস্থায় রয়েছেন শিবাশিস সেই ছবিটা তুলে ধরবেন। কিন্তু তার আগে আমি জাফরাবাদের ছবিটা একবার আপনাদের সামনে রাখবো। এই হচ্ছে সেই শামশেরগঞ্জের জাফরাবাদ, যেখানে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল। সেখানে যখন জঙ্গিপুরের সাংসদ যাচ্ছেন, কি পরিস্থিতির মুখে পড়লেন একবার দেখুন। বারবার ফোন করেছে, হয়তো সেই মুহূর্তে হয়ে উঠেনি, গড়ে উঠতে পারেনি, পরিবেশ পরিস্থিতির জন্য অনেক কিছু ঘটে গেছে। কাউকে আর দায়ী করে লাভ নেই, যা ঘটে গেছে তার ফিরে পাওয়া মুশকিল। একদম শুনবো যে আমরা কিভাবে কি করতে চাই এবং স্থায়ীভাবে ক্যাম্প চাই আমরা। হ্যাঁ, তাহলে আমরা স্থায়ীভাবে ক্যাম্প চাই, নইলে কোনো সুরক্ষা নেই। জাফরাবাদ রানীপুর থেকে কোনো সুরক্ষা নেই, আমরা স্থায়ী ক্যাম্প চাই। এখন যে লোকগুলো গেল, 50% লোক ছিল, আমরা স্থায়ী ক্যাম্প চাই। আমরা কিভাবে কি করতে চাই এবং স্থায়ীভাবে ক্যাম্প চাই আমরা। হ্যাঁ, তাহলে আমরা স্থায়ীভাবে ক্যাম্প চাই, নইলে কোনো সুরক্ষা নেই। জাফরাবাদ রানীপুর থেকে কোনো সুরক্ষা নেই, আমরা স্থায়ী ক্যাম্প চাই। এখন যে লোকগুলো গেল, 50% লোক ছিল, আমরা স্থায়ী ক্যাম্প চাই। কিভাবে কি করতে চাই এবং তাই না, আজকে যখন যেটি লোক গেল তার মধ্যে 25% লোক ছিল
25% লোক আমার চোখে দেখা ছিল, তারাই ছিল। আজকে একটু আগে যারা গেল দেখলাম আমি, তারাই ছিল, 25% লোক ছিল। আমরা পুলিশ নেতা মন্ত্রী কোনো কিছু চাই না, আমরা স্থায়ীভাবে ক্যাম্প চাই। একেবারে স্পষ্ট বলছেন তারা স্থায়ী ক্যাম্প চান, এবং এই স্থায়ী ক্যাম্পের দাবি বিএসএফ এর কর্তার সামনেও জানানো হয়েছিল। আপনাদের সেই ছবিটা মনে থাকবে, এর আগেও কিন্তু বিক্ষোভের মুখে জঙ্গিপুরের সাংসদকে পড়তে হয়েছিল। এমন একটা সময় এই বিক্ষোভের মুখে কার্যত প্রশ্নের মুখে সাংসদকে পড়তে হচ্ছে, যখন তারই দলের বিধায়ক, তারই দলের সাংসদ এবং বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং প্রশাসন তারা করছিলটা কি করে দিনের পর দিন একের পর এক দিন ধরে এইভাবে মুর্শিদাবাদ কার্যত জ্বলল, এই প্রশ্ন একবার নয় বারবার ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু আমি শুরুতে আবিরের কাছে এইটা জানতে চাইবো যে ঠিক কোন কোন প্রশ্নের মুখে, কতটা অস্বস্তির মুখে আজকে পড়তে হয়েছে এই প্রশ্নমানের সামনে দাঁড়িয়ে জঙ্গিপুরের সাংসদকে। আবির, দেখো, একেবারে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে। তার কারণ আমরা দেখলাম যে আজকে জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়, সেখানে বেশ কিছু গ্রামবাসীরা তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রশাসনের তরফ থেকেও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পারছিলাম। ঠিক সেখানেই যখন এসে পৌঁছন সাংসদ, তিনি কথা বলতে চেয়েছিলেন গ্রামবাসীদের সঙ্গে। তিনি কোনো বক্তব্য দেওয়ার আগে এক ব্যক্তি তিনি তার বক্তব্য রাখেন, এবং তারপরেই দেখা যায় হঠাৎ করেই গ্রামবাসীরা তারা তাদের ক্ষোভ উগড়ে দেন এবং তারা জানান যে তাদের পুলিশ প্রশাসনের ওপরে ভরসা নেই। তারা চান যে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফের ক্যাম্প হোক, এবং এই প্রশ্নই কিন্তু সেখানে করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে তাদের উপরে হামলাকারীরা যারা, তাদের অনেককেই তারা দেখতে পাচ্ছেন আশেপাশে, এমনটাও কিন্তু তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সাংসদকে জানান। এবং এরপরও দীর্ঘক্ষণ দেখা যায় যে সাংসদ সেখানে ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারাও সেখানে ছিলেন, এবং গ্রামবাসীরা তাদের বক্তব্য সেখানে জানাচ্ছিলেন। একদিকে যেমন এই ছবি, অন্যদিকে তোমায় জানাই যে গ্রামবাসীরা ঠিক ওই জাফরাবাদ গ্রাম এবং তার পাশের যে গ্রাম, সেই গ্রামের যারা বাসিন্দারা, তাদের যেটা বক্তব্য, তাদের অনেকেই রয়েছেন যারা ঘর বাড়ি ছাড়া, অনেকেই রয়েছেন যারা আতঙ্কিত। এবং আজকে দোকান খুলে দোকানদার তিনি বলছেন তিনি এখনো আতঙ্কে সময় কাটাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বাকি অনেকেই যারা ঝাড়খণ্ডে চলে গিয়েছেন, এমনটাও কিন্তু ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য, রানীপুর অঞ্চলের। এবং এই যে পুরো বিষয়টা হয়েছে আজকে, সেখানে অধীর রঞ্জন চৌধুরী তিনিও পৌঁছান। পরিবারের সদস্যরা, যাদের 2 জন সদস্যের মৃত্যু হয়েছে, সেখানে তিনিও যান। যদিও অন্যদিকে পুলিশের তরফ থেকে ধরপাকড়ের প্রক্রিয়া এখনো চলছে বলে জানানো হচ্ছে, এবং ওই খুনের ঘটনায় যারা জড়িত তাদের খোঁজ করা হচ্ছে, 2 জনকে ধরা হয়েছে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে টহল প্রক্রিয়া চলছে, কিন্তু একেবারে আতঙ্ক কোন জায়গায় রয়েছে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইটা একবার দর্শকদের স্মরণ করাতে চাই, একবার দেখাতে চাইবো। একেবারে বাড়ি থেকে টেনে বের করে এই শামশেরগঞ্জের জাফরাবাদে 72 বছরের বৃদ্ধ এবং তার 45 বছরের ছেলেকে প্রকাশ্যে, বাকি 8 জন বাড়ির সদস্যদের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে। আমি সেই ছবিটা একবার আপনাদের সামনে রাখবো। আর এখন দেখছেন প্রশ্নের মুখে পড়ছেন তৃণমূল সাংসদ। আর এইবার আপনাদের নিয়ে যাবো মালদাতে, যেখানে বাধ্য হয়ে শতাধিক পরিবার তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আমি এইটা তোমার থেকে জানতে চাইছি শিবাশিস। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কিন্তু সেই সন্ধেটা কেমন ছিল, সেখানে ভয়টা কেমন ছিল, আজকে সন্ধে নামার পর সেটা প্রতি মুহূর্তে হয়তো তাদের মনে পড়ছে। কি করে তারা আগামী দিনগুলো কাটাবেন, সর্বস্ব তারা তো খুইয়েছেন, কি করে বাঁচছেন এক একটা মুহূর্ত। একদমই তাই সুব্রজিৎ। দেখো, শুরুতেই তোমায় বলে দিই যে মুর্শিদাবাদের এই শামশেরগঞ্জ, ধুলিয়ান, এই এলাকাগুলো থেকে কিন্তু নদী পার হয়ে অনেকেই, এক একটা গ্রাম, বেদবনা গ্রাম উদাহরণস্বরূপ তুলে ধরলাম, গ্রামের বেশিরভাগ মানুষ তারা ঘর ছাড়া, এবং তাদের বেশিরভাগের ঠিকানা হয়ে উঠেছে মালদার বৈষ্ণবনগরের পালাপুর হাই স্কুল। এবং সেই পালাপুর হাই স্কুলে কিন্তু আমরা আজকে যা দেখে এলাম, সেখানে একের পর এক অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে কোথাও শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে, কোথাও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে আসছে, কোথাও আবার দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে যে বাড়ি তাদের কী অবস্থা আছে তারা নিজেরাও জানেন না। অনেকে হার্টের সমস্যায় ভুগছেন, হার্টে ফুটো রয়েছে এমন বলছেন, তাদের যথাযথ ওষুধ পাচ্ছেন না। যদিও স্বাস্থ্য শিবির করা হয়েছে, সেখানে নিয়মিত চিকিৎসার কিছু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যাদের একটু জটিল রোগ তাদের কিন্তু ওষুধ পেতে বেশ কিছুটা সমস্যা হচ্ছে।
ফলে স্বাভাবিকভাবে এদের এক একটা মুহূর্ত কিভাবে কাটছে সেটা সহজেই অনুমান করতে পারছেন। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসব। একটা কথা স্মরণ করিয়ে দেব দর্শকদেরও এবং আমার বাকি সব অতিথিরা রয়েছেন। যেদিন শনিবার একেবারে বিশেষ বেঞ্চ কলকাতা হাইকোর্টে বসলো এবং যেদিন প্যারামিলিটারি বা আধা সেনা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, স্পষ্ট সেদিন রাষ্ট্রকে রাজধর্ম স্মরণ করিয়ে দিয়েছিলেন মহামান্য বিচারপতিরা। কি বলা হয়েছিল সেদিন নির্দেশনামায়? নির্দেশনামা 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, এভরি সিটিজেন হ্যাজ রাইট টু লাইফ, প্রত্যেকের বাঁচার অধিকার আছে, অ্যান্ড ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট, এটা রাষ্ট্রের কর্তব্য, টু এনশিওর দ্যাট দ্য লাইফ অ্যান্ড দ্য প্রপার্টি অফ এভরি সিটিজেন ইজ সিকিউর, প্রত্যেকের জীবন এবং সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে এইটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে। আপনি দেখলেন সলিলদা, সাংসদের সামনে দাঁড়িয়ে তারা বলছেন আমরা কোনো পুলিশে ভরসা রাখতে পারছি না, কোনো নেতা মন্ত্রীতে নয়, আমাদের বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাই। অর্থাৎ এতদিন পরেও, এক সপ্তাহ হতে চললো, পুলিশ এখনো কনফিডেন্স বিল্ড আপ করতে পারেনি। ধিক 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 তোমার রাজ্য প্রশাসনকে। আজকে যেন বাংলাদেশ থেকে যারা সংখ্যালঘু যেন পালিয়ে এসছে, ভয় পালিয়ে এসে এখানে শরণার্থী শিবির বসিয়েছে মালদাতে। নিজের দেশ, নিজের রাজ্য, এখান থেকে নিজের ধন সম্পত্তি, ভিটে মাটি, ছেলে পুলে নিয়ে নৌকায় করে চলে গেল অন্য জেলাতে, অন্য রাজ্যে চলে গেল। এ কি শরণার্থী নাকি? আমার দেশ, আমার বাড়ি, আমার রাজ্য। আজকে তুমি বলো যেভাবে ফান্ডামেন্টালিস্টরা, ফ্যানাটিক আর্ম গ্যাং অফ ক্রিমিনালস যে বারবারিক অ্যাকশন করেছে, নৃশংস ঘটনা ঘটেছে। শিয়ালের কুমিরছানা দেখেছো? শিয়ালের সেই একটা কুমিরছানাকেই বারবার দেখানো হচ্ছে। একজনকে ধরেছে বীরভূম থেকে, আরেকজনকে ধরেছে সুতি থেকে। লোকেরা বলছে, ওখানে স্থানীয় লোকেরা বলছে তারা আইডেন্টিফাই করছে এখানকার মিসক্রিয়েন্ট, এখানকার লোক, এখানে যারা আইডেন্টিফাই করে দিয়েছে। একটা লোককেও ধরা হচ্ছে না। আমি অধীর চৌধুরীর সঙ্গে একমত। পুলিশ হ্যাজ টেকেন, মানে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এটাকে হালকা করে ট্রাই টু কভার আপ দ্য এন্টায়ার ইনসিডেন্ট, পুরোটাকে কভার আপ করার একটা আপ্রাণ প্রচেষ্টা। দুজন মিলে মার্ডার করেছে। দুজন মিলে কি মার্ডার ফর গেইন না মার্ডার ফর ডাকাতি? না, তা নয়। এটা একটা ফ্যানাটিক গ্রুপ অফ মিসক্রিয়েন্টস, তারা করেছে। তাদের এগেইনস্টে লোকাল যারা স্থানীয় মিসক্রিয়েন্টস যারা, মূল প্রশ্নটা হচ্ছে, আমি বলছি পুলিশের যদি এইরকম ভূমিকা হয় যে 4 ঘন্টা ধরে পুলিশ ঘটনাস্থলে আসছে না, বাড়ি দাও দাও করে জ্বলছে, একের পর এক খুন হয়ে যাচ্ছে, বাড়ি ধন সম্পত্তি সব লুটপাট হয়ে যাচ্ছে, পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কিছুটা দূরে পুলিশ, ঢিল ছোড়া দূরত্বে থানা, পুলিশ আসছে না। বলছি পুলিশ বিপদের সময় যদি না আসে, পুলিশ আসবেটা কখন? এই তো আপনি দেখলেন পুলিশের প্রতি আস্থা কোন জায়গায় রয়েছে। শুভজিৎ, এটা তো আপনি এটা বারবার করে আমরা বলছি যে মঙ্গলবার থেকে যখন এই ঘটনাটা শুরু হয়েছে, এটা সত্যি সত্যি এটা এমন একটা ভায়োলেন্স সেখানে ইরাপ্ট করেছিল, সেটাকে হাতে আনতে বসে আনতে অন্ততপক্ষে 3-4 দিন লেগে গিয়েছে। ঠিক কথা, কিন্তু শুক্র শনিবার থেকে এই জায়গায় পৌঁছলো কেন? পুলিশ যদি শাটার টান টেনে নিজে আত্মগোপন না করে যদি সরকারি সম্পত্তি রক্ষার জন্য অ্যাকশন নিত, এই ঘটনা ঘটতো। মিঠুন শেখ, পলি খাতুন, হিজলতলা, এরা প্রত্যেকে বলছেন অন ক্যামেরা যে ওইখানে যারা গন্ডগোল করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোককে তারা কেউ চেনেন না, তারা বহিরাগত, তারা বাইরে থেকে এসেছেন, মিশে গিয়ে পুলিশ কি করছিল? আমি বলছি চেনা হোক অচেনা হোক সেটা প্রশ্ন নয়, পুলিশ করছিলটা কি? তাদের মধ্যে কেউ কেউ জামাতি জঙ্গি রাখতে পারে। আমি সব বুঝলাম, আমি সব কথা বুঝলাম। আমি বলছি জঙ্গিপুর নামে একটা আলাদা পুলিশ জেলা তৈরি করা হয়েছিল নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, সেই পুলিশ করছিলটা কি? তিনি শান্তি মিছিল করেছেন, সেই শান্তি মিছিলে হামলা করেছে যারা, তারা হচ্ছে ওখানকার যারা বিজেপি আরএসএস এর লোক, তারা হচ্ছে ওখানে হামলা করেছে। এই হচ্ছে সবচেয়ে বড় কথা, এত বড় ব্লুপ্রিন্টের পিছনে এই পুরো জিনিসটার পিছনে এত বড় ব্লুপ্রিন্ট রয়েছে। পুরো ব্লুপ্রিন্টটাই করা হচ্ছে, একটু শেষ করে দিই, এই পুরো ব্লুপ্রিন্টটাই হচ্ছে সম্পূর্ণ সেই একটা চেনা ব্লুপ্রিন্ট, যেটা হচ্ছে ভারতবর্ষে যেখানে যেখানে এই ধরনের সাম্প্রদায়িক সংঘাত ঘটানো যায়, সেই দলটা আমি সব বুঝলাম। এখানে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রয়েছেন, তিনি উত্তর দেবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি এইরকম একটা ষড়যন্ত্র থেকে থাকে, তার কোনো আগাম তথ্য গোয়েন্দা বিভাগ কেন পেল না? ইন্টেলিজেন্স কি করছিল? দ্বিতীয়ত বিএসএফ এর দিকে অভিযোগের, আমি বলছি বিএসএফ এর দিকে যদি অভিযোগের আঙুল তুলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কোনো অভিযোগ কি রাজ্য সরকার শাসক দলের তরফে জানানো হয়েছে? আমি সজল ঘোষের কাছে আসবো। আমি বলছি সজলদার, সাংসদ থেকে শুরু করে বিধায়ক, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বেশিরভাগ হচ্ছে শাসক দলের, অথচ যাবতীয় দায় হচ্ছে সব বহিরাগতদের।
দেখুন, আমি এইসব কথার কোনো উত্তর দিতে চাই না। আমি বলছি যে আজকে পয়লা বৈশাখ, কিন্তু একে আমি শুভ নববর্ষ বলতে চাই না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরম নববর্ষ যেন আর বাঙালির জীবনে কখনো না আসে, যে বাঙালি বাংলায় উদ্বাস্তু হচ্ছে আর আমরা হচ্ছি অবাঙালির দল, মানে রাজ্যের নয়। হ্যাঁ, যারা রাজ্যের দলে আছে তারা দেখুক যে বাঙালি কিভাবে বাংলায় বিতাড়িত হচ্ছে। এখানে শুনলাম নকল বিএসএফ, কে বলছে? নকল তৃণমূলের প্রবক্তা বলছে চটি পড়া বিএসএফ। এত চটি চেটেছে অধ্যাপক মানুষ, শিক্ষা দীক্ষার সময় নিশ্চয়ই তৃণমূলের হাত ছিল না, কিন্তু চটি চাটতে আজকে তাদের চোখে বিএসএফ চটি পড়া হয়ে গেছে। আমি আপনাকে বলি যে কোন অবস্থায় গিয়ে পৌঁছেছে, যে ভারত সেবাশ্রমকে সেখানে রিলিফ দিতে হচ্ছে। আমি ভাবছি যে এখনো গ্রামের লোকেরা এমপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে 25% লোক ঘুরে বেড়াচ্ছে, আর পুলিশ দেখাচ্ছে বীরভূম বাঁকুড়া কোন বিভিন্ন জেলা থেকে 2-3 কাকে অ্যারেস্ট করেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি অর্ণবদার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে, আমি ঠিক বুঝতে পারছি না, ও চশমা পড়া, যে আদৌ এদের তৃণমূল যারা করে তাদের চোখে লজ্জা শরম বলে কিছু আছে কিনা। মায়েরা বোনেরা কি বলছে? আমি বলছি সদলদা, এই সমালোচনা আপনাকে বিরোধী দল হিসেবে করতে হবে এমনটা নয়। এই সমালোচনা দলের অন্দর থেকে হুমায়ুন কবির করছেন। দলীয় জনপ্রতিনিধিরা থাকতে কেন এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, কেন তাদের মতন জনপ্রতিনিধিদের এই লজ্জার ভাগীদার হতে হচ্ছে, সেই প্রশ্ন দলের ভেতর থেকে উঠে আসছে। একটা ছোট্ট বিরতির পর আমি আবার ফিরবই নিয়ে।